আচ্ছা, তোমার কি লজ্জা শরম জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার মেয়েকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে। তুমিও বলো আমাদের পরিবারে এর সাথে তোমার পরিবার যায়। তোমরা কি আর আমরা কি, সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এটা তুমি বোঝো? হয়তো বোঝো না, তাই আমি বোঝাতে আসছি। প্লিজ আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। আমার রুমে ঢোকার সাহস পেলেন কোথায় আপনি? ভালো ব্যবহার করেছি বলে মাথায় চড়ে বসেছেন। যত সব আউল ফাউল লোক, বেরিয়ে যান বলছি আমার রুম থেকে। আপনি একটা অশুভ ছায়া। আপনার এই অশুভ ছায়া আমার জীবন থেকে শেষ স্মৃতিটুকুও কেড়ে নিল। আর কখনো আমার সামনে আসবেন না। গরম খুন্তির ছ্যাঁকের প্রভাব খুব ভালো করেই টের পাচ্ছি হাতে। মেহেদি রাঙা হাত সাধারণতই সুন্দর লাগে, কিন্তু আমার হাতটি দেখতে খুব বিশ্রী লাগছে। নিজেই তাকাতে পারছি না, এত পরিমাণ বিদঘুটে দেখাচ্ছে। তার চেয়েও বেশি পরিমাণ যন্ত্রণা করছে হাতে। গরম খুন্তি দিয়ে ছ্যাঁক দিয়েছে আমার মা। মা নয়, সৎ মা। আমার দোষ, আমি হাতে মেহেদি দিয়েছিলাম। ঈদের আগের দিন স্বভাবতই সবাই হাতে মেহেদি দেয়, বিশেষ করে মেয়েরা। মেহেদিতে হাত রাঙা করতে খুবই অপূর্ব লাগে। আমার ছোট বোন ঈশা আর ছোট ভাই ঈশান দুজনেই মেহেদি দিয়ে এসে বলে, আপু আমার হাতে মেহেদি দিয়ে দাও। বাবা, আমার পিচ্চি বোনটা মেহেদি দেবে? আপু, শুধু এসে না, আমিও মেহেদি দিব। এই ছোট্ট ছোট্ট হাতে মেহেদি দিবা ঈশান বাবু? আপু, আমি অনেক বড়। ও মা, তাই? হুম। আচ্ছা দাও, মেহেদি দিয়ে দিই। দুজনের হাতেই মেহেদি দেওয়ার পর তারা খুশিতে আমার দুগালে চুমু খেলো। শেষমেশ তারা বায়না ধরলো আমাকেও হাতে মেহেদি দিতে হবে। ওদের অনেক বোঝানোর পরও কাজ হয়নি, তাই বাধ্য হয়েই হাতে মেহেদি দিয়েছে। সেই মুহূর্তেই আমার মা আমার রুমে এসে আমার হাতে মেহেদি দেখে সহ্য করতে পারেনি, তাই গরম খুঁটি দিয়ে আমার মেহেদি রাঙা হাতটিকে বিশ্রী করে দিয়েছে। হাতে ফোসকা পড়ে গিয়েছে, অসম্ভব রকম জ্বালা করছে। রাত 12:24, দরজায় কে যেন নক করছে। দরজা খুলে দেখি বাবা, ঈশা আর ঈশান। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল বাবা। বাবার চোখ পানিতে চিকচিক করছে, তা আমি ঢের বুঝতে পারছি। কি হয়েছে বাবা, কাঁদছেন কেন? তোর হাত দেখি আম্মু। কেন বাবা? আমি ঈশা আর ঈশানের দিকে তাকালাম। সন্ধ্যার ঘটনাটা কি তবে বাবাকে বলে দিয়েছে ওরা? এই কথাটার চেয়েও বেশি ভাবাচ্ছে ওদের চোখের পানি। আমি বাবাকে রেখে ওদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। কি হয়েছে আমার পিচ্ছি দুইটা? আপু সরি আপু, আমরা জানতাম না মা এমন করবে, তাহলে তোমাকে মেহেদি দেওয়ার জন্য জোর করতাম না। ওলে বাবালে, আমার কিছু হয়নি তো লক্ষ্মী, আমি ঠিক আছি। ঈশান কান্না করে বলছে, আপু, তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু হাত পড়ে যাওয়ার জন্য না। এই যে আমার মিষ্টি দুইটা পাখি কান্না করতেছে, এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমার এই মিষ্টি দুইটা পাখি যদি কান্না না থামায়, তাহলে যে আমার আরো অনেক কষ্ট হবে। আমরা আর কাঁদবো না আপু, তুমি কষ্ট পেও না। আমি ওদের চোখের পানি মুছে দিয়ে গালে চুমু খেলাম। আমার লক্ষ্মী পাখিরা। আমি উঠে দাঁড়াতেই বাবা আমাকে চেয়ারে বসে জোর করে হাতটা টেনে নিল। বাবা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর কত সহ্য করবি রে আম্মু? তোর কষ্ট হয় না কেন এগুলো সহ্য করিস? বাবা, আপনি অযথাই এত কাঁদছেন, তেমন কিছুই হয়নি আমার। চুপ কর। এত নরম বলেই তোর ওপর এত অত্যাচার করা হয়, প্রতিবাদ করতে পারিস না? বাবা, মা না হয়ে একটু শাস্তিই দিয়েছে, তার জন্য কি প্রতিবাদ করতে হবে নাকি? শাস্তি? কিসের শাস্তি? তুই তো কোনো অপরাধ করিসনি আম্মু, তাহলে কিসের শাস্তির কথা বলছিস? তুই নিজেও প্রতিবাদ করবি না আর আমাকে প্রতিবাদ করতে দিবি না। আমি চাই না আমার জন্য সংসারে অযথাই কোনো ঝামেলা হোক, এই জন্য আমি চুপ থাকাটাই শ্রেয় মনে করি। বাবা আর কিছু বলেনি, হাতে মলম লাগিয়ে দিয়ে ঈশা আর ঈশানকে নিয়ে চলে গিয়েছে। বুঝেছি বাবা আমার উপর অভিমান করেছে, কিন্তু আমারও যে কিছু করার নেই। দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়েছি। ছোটবেলার কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়ালই নেই। পরের দিন সকালে ঘুম ভাঙে মায়ের ডাকে। কিরে নবাবজাদি, ঘুম শেষ হয়নি তোর? তাড়াতাড়ি উঠ। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:23 বাজে। উঠে দরজা খুলে দিতেই মা বলা শুরু করে, আর কত ঘুমাবি? সারা দিন রাত ঘুমিয়ে মন ভরে না? না চাইতেও আমার ঠোঁটে তাচ্ছিলের একটা হাসি ফুটে ওঠে। মাকে উদ্দেশ্য করে বললাম, আমাকে কি করতে হবে বলো? কি করতে হবে মানে? আছে ঈদ, সেই খেয়াল কি তোর আছে? যা আমাদের জন্য সেমাই আর নাস্তা বানা। আর শুন, তোর বাবার কে যেন আজকে বাড়িতে আসবে,
তার জন্য রান্নাবান্না করিস ভালো মতো। একটু পর রেডি হয়ে পার্লারে যাব আমি আর স্নেহা। সেইখান থেকে ঘুরতে যাব, একটা পার্টিও আছে, আমাদের আসতে রাত হবে। তাই ঈশা আর ঈশানকে রেখে যাব, কিছু টাকা দিয়ে যাব, ওদের একটু আশপাশ থেকে ঘুরিয়ে আনিস। আচ্ছা। আমি আমার সেই পোড়া হাত নিয়ে রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। হাতটা নিয়ে বেশ যন্ত্রণায় আছি, কোনো কাজ করতে গেলেই ব্যথা করছে। তবুও কষ্ট করে আগে সেমাই, চা, কফি, গরম দুধ, ডিম সিদ্ধ আর নুডলস রান্না করলাম, কারণ সকাল হলে ঈশা আর ঈশানের নুডলস, গরম দুধ আর সিদ্ধ ডিম চাই। বাবা আর মাকে চা দিয়ে স্নেহার ঘরে গেলাম ওকে কফি দিতে। স্নেহা আমার বড় বোন, খুব বেশি বড় নয়, 3 মাসের বড় আমার। সকাল 8টা নাগাদ মা আর স্নেহা বেরিয়ে গেল, বাবা যায়নি কোথাও। আমি রান্না বসাতে যাব, সেই সময় বাবা এসে বলে, আম্মু রান্না করতে হবে না, কেন? যাদের আসার কথা ছিল ওরা আসতে পারবে না। তাতে কি হয়েছে বাবা? আপনি, ঈশা আর ঈশান তো আছেন। না আম্মু, আমরা সবাই ওদের বাসায় যাব, ও আচ্ছা, কখন যাবেন? নামাজ পড়ে এসেই যাব। ঠিক আছে, আমি ঈশা আর ঈশানকে রেডি করে দিচ্ছি। আম্মু তুইও রেডি হয়ে নি। আমি কোথায় যাব বাবা? আমাদের সাথে যাবি? না বাবা, মা জানতে পারলে খুব রাগ করবে। জানবে না আম্মু, ওরা আসার আগেই আমরা এসে পড়ব। কিন্তু কোনো কিন্তু নয় আম্মু, যা তাড়াতাড়ি রেডি হ। বাবা, আমি ঈশা আর ঈশান যাচ্ছি বাবার বন্ধুর বাড়ি। তাদের বাড়িতে নাকি তাদের কোন আত্মীয় এসেছে, তাই তারা আসতে পারেনি, আমাদের যেতে বলেছে। আমরা বাবার বন্ধুর বাসায় পৌঁছে গিয়েছি। ওই বাড়িতে যেতে ঈশা আর ঈশান এখানে সেখানে ছুটোছুটি করছে, ওদের আটকে রাখা মুশকিল হয়ে পড়েছে। এইদিকে বাবা ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। হঠাৎ করে ঈশাকে দেখছি না, এত বিশাল বাড়ি, কোথায় বা খুঁজবো ওকে? সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি, ঈশানকে দেখলাম দৌড়ে একটা রুমে ঢুকতে। আমি সে রুমে যেতেই কোথাও ঈশাকে দেখছি না। ওয়াশরুমের দরজা লক করা, তাহলে নিশ্চয়ই ওয়াশরুমে গিয়েছে। আমি ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছি, তবুও দরজা খোলার কোনো নাম নেই। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা খোলার শব্দ পেলাম। আমিও রেডি, শুধু দরজাটা একবার খুলুন, আমাকে হয়রানি করার মজা বোঝাচ্ছি। এইদিকে যে আমি ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে আছি, সেদিকে আমার কোনো খেয়ালই নেই। দরজা খুলতেই আমি হুড়মুড়িয়ে ভেতরে পড়ে যেতে নিলাম। ভয় চোখ বন্ধ করে ফেলেছি, মনে হচ্ছে পড়িনি, কেউ ধরে রেখেছে। ওইদিকে হাতটাও জ্বালা পোড়া করছে, মনে হচ্ছে ফোসকাটা গলে গিয়েছে। আমি চোখ খুলতেই চোখ আমার চানা ভরা। একটা ছেলে শাওয়ার ছাড়াই ছিল, তার সাথে আমিও ভিজে চুপচুপা হয়ে গেছি। চিৎকার দিতে যাব, তখন ছেলেটা আমার মুখ কাটতে ধরেছে হাত দিয়ে। চুপ চুপ, চিৎকার করবেন না প্লিজ। তার হাত মুখ থেকে সরানোর চেষ্টা করছি, সে অপলক চোখে আমার দিকে তাকিয়েছে। এদিকে আমি তার থেকে ছুটার জন্য বৃথার চেষ্টা করছি। যখন তার ঘোর কাটলো, আমাকে ছেড়ে দিল। সে চোখ নিচু করে বলল, সরি, আসলে বুঝতে পারিনি। না না, আপনি কেন সরি বলবেন? ভুলটা তো আমার। আসলে ঈশা, মানে আমার ছোট বোন, দুষ্টুমি করতে করতে এই রুমে এসে ঢুকেছে। ওকে খুঁজতেই আমার আশা, আর তারপর এসব। ছেলেটা হঠাৎ আমার হাতের দিকে তাকিয়ে বলে, এ কি, আপনার হাতে কি হয়েছে? ও কিছু না। হাতটা ঢেকে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম, কিন্তু এই ভেজা কাপড়ে নিচে যাবই বা কিভাবে? ঈশান হাতে একটা প্যাকেট নিয়ে এসে বলে, আপু এটার ভিতর কাপড় আছে, পরে নাও। প্যাকেটটা খুলে দেখি শাড়ি। তুমি কোথায় পেলে এটা ঈশান বাবু? তুমি পরো তো। এটা বলে ঈশান দৌড়ে চলে গেল। এইদিকে আমিও কোনো উপায় না পেয়ে শাড়িটা পরে নিলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় যখন শাড়ি পরার জন্য বায়না করতাম, তখন মা তার ওড়না দিয়ে আমাকে শাড়ি পরিয়ে দিত। কতই না মধুর ছিল সেই দিনগুলো। ঘরে আর মন টিকছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে টপে লাগানো ফুল গাছগুলো দেখছিলাম। বাড়ির ভেতর আর বাহিরটা যত সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর বাড়ির ছাদটা। পেছন থেকে একটা অপরিচিত লোকের কণ্ঠস্বর পেয়ে ঘুরে দাঁড়ালাম। শাড়িটা আনা তাহলে বৃথা যায়নি? মানে বুঝলাম না। মানে হলো, আমার ভাইয়া অনেক খুঁজেই শাড়িটা এনেছে, কিন্তু কার জন্য এনেছে তা বলেনি। তোমার ভাইয়াকে? আহা, ন্যাকা ষষ্ঠী, মনে হয় কিছুই জানো না। আমি সত্যিই কিছু জানি না। আচ্ছা, জানতে হবে না। এখন বলো তো ভাবি, তোমার নাম কি? ভাবি কেন বলছো আমাকে? তাহলে কি বলবো? তোমাকে আমার সমবয়সী বলেই মনে হচ্ছে, নাম ধরেই ডাকবে। তাছাড়া আমি তো আর তোমার ভাইয়ের বউ নই। তোমার নামটাই তো জানি না। আমি রূপকথা। তুমি? রূপকথা? ওয়াও, তোমার মতোই তোমার নামটাও অনেক সুন্দর ভাবি। পাশ থেকে সেই ছেলেটা আরিশাকে ধমকি সুরে বলল, যাকে তাকে ভাবি বলিস কেন?
আরিশা তার প্রশ্নের জবাব দেওয়ার আগেই এবার সে আমার খুব সামনে এসে রাগে চোখে তাকিয়ে বলল, এই শাড়িটা পরার সাহস কোথায় পেলেন আপনি? ছেলেটার কথা শুনে রূপকথা থতমত খেয়ে যায়। কি বলবে বা বলা যায় ভেবে পাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রকম ভয় পেয়েছে তা রূপকথাকে দেখে বোঝা যাচ্ছে। রূপকথার এমন অবস্থা দেখে আরিশার ভাই ফিক করে হেসে দেয়। বাহ, ভয় পেলে তো আপনাকে দারুণ লাগে। মানে? মানে কিছু না, তবে শাড়িটাই আপনাকে বেশ মানিয়েছে। আসলে আমি জানতাম না এই শাড়িটা আপনি এনেছেন। ঈশান মানে আমার ছোট ভাই এসে শাড়িটা দিয়ে গেল, আর আমিও ভেজা ছিলাম তাই কিছু না ভেবে পরে নিয়েছি। দুঃখিত আমি। কেন? যদি জানতেন শাড়িটা আমি এনেছি তাহলে কি পরতেন না? বিষয়টা তেমন নয়। আরিশা বলল আপনি কার জন্য যেন শাড়িটা এনেছেন, আর তার শাড়িটা আমার এভাবে পরা উচিত হয়নি। শাড়িটা আমি কারোর জন্য এনেছি ঠিকই, কিন্তু কাকে দিব তা ভেবে আনিনি। কিন্তু যখন আপনি ভেজা শরীরে বেরিয়ে গেলেন তখন হুট করে আমার মাথায় এলো শাড়িটা আপনাকেই দেই, আর ঈশানকে দিয়ে শাড়িটা আমি পাঠিয়েছি। ও আচ্ছা। জি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার হাতে কি হয়েছে? প্রশ্নটা শুনে রূপকথা আঁচল দিয়ে হাতটা ঢেকে নেয়। কিছু হয়নি তো। আচ্ছা, আপনার নাম কি? আমি আরিশ। কথা ঘুরিয়ে লাভ নেই, বলুন কি হয়েছে হাতে? বললাম তো কিছু না। আপনি তো দেখছি বড্ড ঘাড়তেরা। আরিশা, দেখো তো হাতে কি হয়েছে। আরিশের কথা মতো আরিশাও রূপকথার হাত দেখার বৃথা চেষ্টা করছে, কিন্তু রূপকথাও নাছোড়বান্দা, কিছুতেই দেখাবে না হাত, কারণ ও চায় না সত্যিটা ওদের সামনে আসুক। এক পর্যায়ে জোড়াজুড়ি করতে গিয়ে রূপকথায় ব্যথায় কুকিয়ে ওঠে। না চাইতেও এবার হাতটা ঢিলে হয়ে যায়। আরিশ রূপকথার হাতটা সামনে আনে। ও মাই গড, ফোস্কা পড়েছিল হাতে? হুম। কিভাবে? রান্না করতে গিয়ে। মিথ্যা কথা, হাত দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছে। আরে না, কে ইচ্ছে করে পোড়াবে হাত? তা তো আমি জানি না, কিন্তু একটু আগে যেন কি বললেন রান্না করতে গিয়ে পুড়েছে। হুম। অদ্ভুত বিষয়, আপনি রান্না জানেন? অবশ্যই। বাহ, এই যুগে তাহলে একটা মেয়ে পেলাম যে রান্না জানে। এমন শুধু আমি নয়, এরকম আরো অনেক মেয়েই আছে যারা রান্না জানে। বুঝলাম। এখন চলুন। কোথায়? হাত ব্যান্ডেজ করে দেই। না লাগবে না। খুব লাগবে, চলুন। রূপকথাকে আর কিছু বলতে না দিয়ে আরিশ ওর হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। পেছন পেছন আরিশাও যায়। আরিশের রুমে নিয়ে গিয়ে খুব যত্ন সহকারে হাতটা ব্যান্ডেজ করে দেয়। রূপকথা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিশের দিকে। চেনেন না জানেন না, হঠাৎ করে একটা অচেনা মেয়ের প্রতি এত দরদ? দরদ? দরদ নয়, এটাকে বোধ হয় সহানুভূতি বলে, কারণ আমার মতো মেয়েকে সবাই সহানুভূতি দেখাতে পারে। আরিশ আর আরিশার সাথে গল্প করে জানতে পারল ওরা দুই ভাই বোন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। আরিশা কলেজে পড়ে আর আরিশ ডাক্তারি পড়ে। ঈদের ছুটিতে কয়েক মাস বেড়াতে এসেছে। ওদের সাথে কথা বলে রূপকথার খুব ভালো লাগলো দুই ভাই বোনকে। আরিশ খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার নাম তো রূপকথা, আনকমন একটা নাম এবং অনেক সুন্দর। একজন সুন্দর মনের মানুষই এমন নাম রাখতে পারে। কে রেখেছে এই নাম? আমার আম্মু। বাহ, আন্টির চয়েস তাহলে অপূর্ব বলতে হবে। বলা যায়। রূপকথার মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল আরও অনেক কথা, কিন্তু আরিশের কৌতূহল এখনো শেষ হয়নি। আরিশ জানতে চাইল এই নাম রাখার কারণ কি। আচ্ছা, এই নাম রাখার কারণটা কি? শুধু কারণ নয়, অনেক রহস্য ঘিরে আছে নামটায়। তাই? তাহলে শুনি কি রহস্য আর কারণ। রূপকথা স্মিথ হেসে জবাব দেয়, কিছু রহস্য উদ্ঘাটন না করাই ভালো। সন্ধ্যা 7:20। রূপকথা ড্রয়িং রুমে যায় ওর বাবাকে খোঁজার জন্য, কিন্তু পাচ্ছে না। পেছন থেকে একজন মহিলা এসে জিজ্ঞেস করছে, ওকে খুঁজছ? হ্যাঁ, আসলে বাবাকে খুঁজছিলাম। তুমি রূপকথা? হ্যাঁ, আপনি? আমি আরিশের মা, তোমার বাবার বন্ধুর স্ত্রী। ও, তা বাবা কোথায় আন্টি? ও হ্যাঁ, তোমাকে তো বলাই যে হয়নি, তোমার আব্বু আমার আরিশের বাবা ও তার বন্ধুরা এই জায়গায় ঘুরতে গিয়েছে। যাওয়ার আগে বলেছিলাম আমাকে জানাতে, কিন্তু একদম ভুলে গিয়েছি। ব্যাপার না আন্টি, বাবা আসলে বলবেন আমি ঈশা আর ঈশানকে নিয়ে চলে গিয়েছি। আসি আন্টি। আসি মানে? না খেয়ে কোথায় যাচ্ছ? না আন্টি, খাওয়ার সময় নেই, দেরি হয়ে গেলে যেতে পারবো না।
আমি আরিশকে বলবো, আরিশ গিয়ে তোমাকে দিয়ে আসবে। না আন্টি প্লিজ। আরিশের মা রূপকথার আর কোনো কথা না শুনে টেনে খাওয়ার টেবিলে নিয়ে যায়। আরিশা, ঈশা আর ঈশানকে নিয়ে ইতিমধ্যে টেবিলে বসে আছে। আরিশা নিজ হাতে খাইয়ে দিচ্ছে দুজনকে। রূপকথা খেতে বসেছে ঠিকই, কিন্তু মনের মধ্যে কু গাইছে। যদি মা আর স্নেহা ওরা বাড়ি যাওয়ার আগেই বাড়িতে এসে পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। রূপকথা খাবার সামনে নিয়ে বসে আছে আনমনে। তুমি খাচ্ছ না কেন? আরিশের মায়ের কথায় হুঁশ আসে রূপকথার। রূপকথা কিছু বলার আগেই আরিশা বলে, মাও খাবে কি করে? ওর ডান হাতে তো ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ করা মানে? কি হয়েছিল? কিভাবে কাটলো? বেশি কেটেছে? আরিশের মা যেন অস্থির হয়ে পড়লেন। রূপকথা তাকে স্থির করে বলল, আন্টি শান্ত হন, তেমন কিছু হয়নি, একটু পুড়ে গিয়েছিল। আরিশের মা আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে ভাত মেখে রূপকথার মুখের সামনে ধরে আছে। রূপকথা খাচ্ছে না, ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে উনার মুখের দিকে। কি হলো, খাও। রূপকথাও আর দেরি করেনি, চুপচাপ খেয়ে নিচ্ছে। রূপকথার খুব কান্না পাচ্ছে, কিন্তু রূপকথা কাঁদছে না। অনেক কষ্টে চোখের পানিগুলো আটকে রেখেছে, কিন্তু মায়ের কথা মনে হতেই যেন চোখের পানিগুলো উপচে পড়তে চাইছে। শেষমেশ নিজের সাথে যুদ্ধ করে রূপকথা পেরেছে চোখের পানিগুলো আটকে রাখতে। আজকে অনেক বছর পর রূপকথা তৃপ্তি করে খেয়েছে। নিজের মায়ের হাতে খেয়েছে মনে হচ্ছে রূপকথার। কিন্তু এই মুহূর্তে রূপকথার দম আটকে আসছে। যতক্ষণ না চোখের পানিগুলো বেরোচ্ছে ততক্ষণ শান্তি পাবে না। রূপকথা ওপরের রুমে চলে গেল। যেতে যেতে চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে। খেয়ালই করেনি যে আবারও আরিশের রুমেই এসেছে। রূপকথা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে কাঁদছে। মা, মা গো, ও মা, তুমি শুনতে পাচ্ছ? আজকে আমি অনেক খুশি মা, অনেক খুশি। তুমি এসেছিলে আজ, তাই না? আমি জানি তুমি আজ এসেছিলে। তুমি আজ আরিশার মায়ের মধ্যে এসেছিলে, তাই না? ও মা, মা গো, তুমি একেবারে চলে আসো না আমার কাছে। আমি যে তোমায় খুব মিস করি গো। তুমি কি আমাকে একটু মিস করো না? তোমার রূপকথা যে তোমাকে ছাড়া বড্ড অসহায় গো। তুমি কি বোঝো না মা, কিভাবে তুমি এতগুলো বছর আমাকে ছাড়া আছো? কিভাবে মা? রূপকথা ফ্লোরে বসে পড়ে, অঝোর ধারায় কাঁদতে থাকে। ঈশার গলার আওয়াজ পায়। ঈশা ডাকছে। রূপকথা উঠে দাঁড়ায়, শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছতে মুছতে রুমের মধ্যে যায়। টেবিলের সাথে ধাক্কা খায়, কিছু একটা ভাঙারও শব্দ পায়। চোখ থেকে আঁচল সরিয়ে ফ্লোরে বসে। জিনিসটা কি তা পুরোটা বোঝা যাচ্ছে না, তবে পুতুল জাতীয় কিছু হবে। কাচের তৈরি করা, অনেক সুন্দর। একটা কাচের টুকরা হাতে তুলে নেয় রূপকথা। কাচের টুকরায় আরিশের সাথে আর কার যেন নাম লেখা। শেষেরটুকু দেখা যাচ্ছে তি লিখা। আরিশ রুমে ঢোকে ভাঙা কাঁচের টুকরোগুলো দেখে। আরিশের চোখ দুইটা লাল হয়ে গেছে। আরিশ প্রচণ্ড রাগে রূপকথাকে দাঁড় করিয়ে রূপকথা ডান হাত চেপে দেয়ালের সাথে লাগিয়ে ধরে। কি করলেন এটা? কেন ভাঙলেন? জানেন এটা কি? এটার দাম জানেন? জানেন এটার মূল্য কত? আপনাকে বেচলেও এর মূল্য পরিশোধ হবে না। আমার রুমে ঢোকার সাহস পেলেন কোথায় আপনি? ভালো ব্যবহার করেছি বলে মাথায় চড়ে বসেছেন। যত সব আউল ফাউল লোক, বেরিয়ে যান বলছি আমার রুম থেকে। আপনি একটা অশুভ ছায়া। আপনার এই অশুভ ছায়া আমার জীবন থেকে শেষ স্মৃতিটুকুও কেড়ে নিল। আর কখনো আমার সামনে আসবেন না। রূপকথার হাত থেকে প্রচণ্ড রক্ত পড়ছে, প্রচণ্ড জ্বালা করছে হাতে, কিন্তু আরিশের থেকে ছুটার চেষ্টা করছে না। আরিশ ঠিকই বলেছে, আমি তো অশুভই, অলক্ষী। কিন্তু হাতের ব্যথার চেয়েও আরিশের কথাগুলো খুঁত লেগেছে অন্তরে। চোখের পানিগুলো বাধা মানতে চাইছে না। এতক্ষণে আরিশ রূপকথাকে ছেড়ে দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। রূপকথা নিঃশব্দে আরিশার রুম ত্যাগ করে কাউকে কিছু না জানিয়েই ঈশা আর ঈশানকে নিয়ে চলে যায় বাড়ি থেকে। আরিশ কাচের টুকরোগুলোর দিকে হাত বাড়াতেই দেখে হাতে রক্ত লেগে আছে, কিন্তু ও তো কাচের টুকরোগুলো এখনো ধরেই নি। হঠাৎ মনে পড়ে রূপকথার কথা। ওর তো হাত পোড়া ছিল, টাটকা পোড়া হওয়ায় হাত থেকে রক্ত পড়েছে। এত জোরে হাতে চাপ দেওয়া উচিত হয়নি, কিন্তু আরিশ সেটা ভেবে পায় না যে রক্ত বের হয়ে গিয়েছে, তবুও মেয়েটি একটা টু শব্দও করল না। কি দিয়ে তৈরি এই মেয়ে? অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে বাহিরে, যা বাড়ির ভেতর থেকে বোঝা দেয়। রূপকথার সাথে মনে হচ্ছে আজ আকাশেরও মন ভারী হয়েছে। এদিকে কোনো গাড়িও পাওয়া যাচ্ছে। রূপকথা ভিজলে সমস্যা নেই,
কিন্তু ঈশা আর ঈশানকে নিয়ে বেশ চিন্তিত। একবার জ্বর এসে পড়লে খবর আছে, তাই একটা বন্ধ দোকানের ছাউনির নিচে রূপকথা ঈশা আর ঈশানকে নিয়ে আশ্রয় নিয়েছে। রাত 9:30। রূপকথা ভুলে ওর ফোনটাও রেখে এসেছে আরিশের রুমে, কিন্তু এই মুহূর্তে যাওয়াও সম্ভব না। ফোনের চেয়েও বেশি প্রয়োজনীয় মনে করছে ঈশা আর ঈশানের কথা। ওদের সামনেই একটা গাড়ি থামে। রূপকথার সমবয়সী একটা মেয়ে গাড়ির কাঁচটা নামিয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে নিচ্ছে, কিন্তু রূপকথার কাছে মনে হলো মেয়েটা ঠিক তৃপ্তি পেল না। আর হলো তাই। মেয়েটা গাড়ি থেকে নেমে 2 হাত ছড়িয়ে বৃষ্টি অনুভব করছে। দেখে মনে হচ্ছে বৃষ্টি বিলাসী। পরনে একটা লং কামিজ আর তার সাথে লেগিংস। গলায় ওড়নাটা বেশ সুন্দর করে পেঁচানো। দেখেই বোঝা যাচ্ছে বড়লোক বাবার কোনো আদুরে মেয়ে। গাড়ির ভেতর থেকেই আর একটা সুন্দর মেয়ে ধমকের সুরে মেয়েটাকে গাড়িতে আসতে বলল, কিন্তু মেয়েটা যেতে নারাজ। তাই ছাতা হাতেই বাহিরে বের হলো মেয়েটি। রূপকথা এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল ওদের। এবার গাড়ির ভেতর থেকে আসা মেয়েটি ছাতা হাতে রূপকথার সামনে গেল। পেছন পেছন বৃষ্টিতে ভেজা মেয়েটিও গেল। রূপকথাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, কি গো মেয়ে, এত রাতে বৃষ্টিতে ভিজছ কেন, তাও এই ছোট্ট 2টা বাচ্চাকে নিয়ে? আসলে আপু কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর ফোনটাও ভুল করে বাড়িতে রেখে আসছি, নয়তো ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলতে পারতাম। ও আচ্ছা, তাহলে চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। না না, ঠিক আছে, আমি যেতে পারবো। পেছন থেকে বৃষ্টিতে ভেজা মেয়েটি রূপকথার সামনে গিয়ে বলল, এই তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমরা কোনো ছেলে ধরা নয় কিন্তু। না, ভয় পাওয়ার কি আছে। তাহলে চলো। রূপকথাও আর কথা বাড়ায় না। ঈশা আর ঈশানকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। আচ্ছা, তোমার নাম কি গো? রূপকথা। বাহ, অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আপনাদের পরিচয়টা? আমি পিঙ্কি, আর ও আমার ছোট বোন প্রিয়া। প্রিয়া, কি বৃষ্টি খুব পছন্দ করো? রূপকথার প্রশ্নে খিলখিল করে হেসে ওঠে প্রিয়া। রূপকথা বিব্রতকর অবস্থায় পড়ে যায় এই ভেবে যে সে কি কোনো উল্টোপাল্টা প্রশ্ন করে ফেলল নাকি। পিঙ্কি প্রিয়ার মাথায় আস্তে একটা থাপ্পড় মেরে বলে, কথায় কথায় এত হাসিস কেন? উফ আপু, হাসবো না কেন? হাসি তো সব আমাদের। আর রূপকথা শোনো, বৃষ্টি আমার অনেক পছন্দ। একদিন আমাদের বাড়িতে এসো, তুমি আর আমি মিলে বৃষ্টিতে ভিজবো, কেমন? কথাগুলো বলেই হাসতে শুরু করে প্রিয়া। এবার প্রিয়ার কথায় রূপকথাও হেসে দেয়। না গো, বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে। জ্বরের ঔষধ কিনে দিব তো। তাই? একদম। তুমি অনেক চঞ্চল আর দুষ্ট। কি বলো? আমি তো অনেক ইনোসেন্ট। ইস, আসছে আমার ইনোসেন্ট। বাড়ির সামনে পৌঁছে পিঙ্কি আর প্রিয়াকে ধন্যবাদ জানিয়ে তাদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে এগোচ্ছে রূপকথা। ঈশান ঘুমিয়ে পড়েছে, তাই রূপকথা ঈশানকে কোলে নিয়ে ঈশার হাত ধরে বাড়িতে যাচ্ছে। বাড়িতে যেতেই একটা ধাক্কা খায়। রুমের দরজা আনলক করা, তার মানে কি মা এসে পড়েছে। দরজা ঠেলে ড্রয়িং রুমে যায় রূপকথা। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে মিসেস মাহমুদা, অর্থাৎ রূপকথার সৎমা। রূপকথা তার সামনে যেতেই তিনি রূপকথাকে ইশারায় বলেন ঈশা আর ঈশাকে ওপরে শুইয়ে দিয়ে আসতে। মিসেস মাহমুদার কথা মতো রূপকথা ঈশা আর ঈশানকে ওপরের রুমে শুইয়ে দিয়ে আসে। মিসেস মাহমুদার হাতে ঈশানের একটা কাঠের ব্যাট, যেটা কিনারে একটু ভেঙে গিয়েছে বলে ঈশানকে আর ওটা দিয়ে খেলতে যায়নি, যদি খোঁচা লাগে বা ব্যথা পায়। রূপকথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি বেশ স্বাভাবিক, সাধারণত বড় কোনো ঝড় আসার পূর্বাভাস এটা। মিসেস মাহমুদা রূপকথার সামনে গিয়ে দাঁড়ায়। কোথায় গিয়েছিলি? কি হলো? কথা বলিস না কেন? কোথায় গিয়েছিলি বল? মিসেস মাহমুদার ধমকে কিছুটা কেঁপে ওঠে রূপকথা। বাবার বন্ধুর বাসায় গিয়েছিলাম। বাবার বন্ধুর বাসায়? গাধা পেয়েছিস আমাকে? তোর মতো মাথা মোটা আমি? তোকে কতবার ফোন দিয়েছি, তুলিস নাই কেন? ফষ্টি নষ্টি করে ব্যস্ত ছিলি? মা! চুপ! চিৎকার করিস কার সামনে তুই? হ্যাঁ, একদম গলা টিপে মেরে ফেলব। ফষ্টি নষ্টি করতে পারো আর আমি বলি দোষ? মা, ফষ্টি নষ্টি তুমি আর তোমার বড় মেয়ে করতে পারো, কিন্তু আমি না। কি কি বলি তুই? মুখে মুখে কথা না? নাগর কি সাহস জুগিয়ে দিয়েছে? কথা ঠিক করে বলো বলছি। বলবো না? কি করব? কি করবি তুই? মারবি? মারবি আমায়? মেয়েরে হয়তো তুমি প্রশান্তি পাও, কিন্তু এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সে তো, তোর তো সব ইন্টারেস্ট নাগরের প্রতি। পরনে শাড়িটা কি নাগরই দিয়েছে? এত বাজে মাইন্ড তোমার? ছি!
বলছি তো, বাবার বন্ধুর বাসায় গিয়েছিলাম। বোকা মনে হয় আমায় তোর? তোর বাবার বন্ধুর বাসায় গেলে তোর বাবার সাথে আসেনি কেন? আর তোর ফোন কেন কোনো ছেলে রিসিভ করলো কেন? ফষ্টিটি করে আসবি, আবার পরপর কথাও বলবি? এবার রূপকথা আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ রূপকথা জানে এই মহিলাকে বোঝানো কারো কাম্য নয়। সে তার মতামতে স্থির থাকবে। মিসেস মাহমুদা এবার হাত চালালেন, কষিয়ে 2 গালে 2টা থাপ্পড় দিল রূপকথাকে। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় রূপকথা, কিন্তু থামেনি মিসেস মাহমুদা। সেই ভাঙা ব্যাটটা দিয়ে অ্যালোপাথারি মারতে থাকে রূপকথাকে, সাথে বিশ্রী কিছু মন্তব্য তো আছেই। রূপকথার চুলের মুঠি ধরে টি টেবিলটার সাথে সজোরে আঘাত করে, যার ফলে কপাল অনেকখানি কেটে যায়। কিন্তু তাতেও শান্তি হয়নি মিসেস মাহমুদা। রূপকথাকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। নাগরের সাথে বৃষ্টিতে ভেজার খুব শখ, তাই না? নে, এবার সারা রাত ছাদে বৃষ্টিতে ভেজ। ছাদের দরজা বাহির থেকে লক করে মিসেস মাহমুদা চলে যায়। রূপকথা উঠে দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। কপালের রক্ত, হাতের রক্ত, ক্ষতবিক্ষত হওয়া শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বৃষ্টির পানির সাথে গড়িয়ে পড়ছে, আর সেই সাথে যোগ হয়েছে চোখের অশ্রু। রূপকথা ছাদের মেঝেতে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে, বৃষ্টিতে ভিজতে থাকে অনবরত। এরপর আর রূপকথার কিছু মনে নেই। ধীরে ধীরে রূপকথা অজ্ঞান হয়ে যায়। আরিশ ফোনের ওয়ালপেপারে রূপকথার ছবি দেখছে। রূপকথার ফোনটা আরিশের বেডসাইডে খুঁজে পায় ফোনের রিংটোনে। রূপকথার মা ফোন দিয়েছিল, কিন্তু কথা বলেনি, কণ্ঠস্বর শুনেই কেটে দিয়েছে। রূপকথার ফোনটা লক করা নয়। ইচ্ছে করছে একবার গ্যালারিতে যেতে, কিন্তু এভাবে পারমিশন ছাড়া কোনো মেয়ের ফোন গ্যালারি চেক করা কি ঠিক হবে? দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় আরিশ। শেষমেশ কৌতূহল আর চেপে রাখতে না পেরে গ্যালারিতে ঢুকেই পড়ে আরিশ। ফোনে ঈশা, ঈশান, স্নেহা, বাবা মা সবার ছবিই আছে, তবে সেই তুলনায় রূপকথার ছবি খুবই কম। মেয়েটা একটু সাধাসিধে, কিন্তু অপরূপ। আহামরি সুন্দর না হলেও হাসিতে বেশ লাগে মেয়েটার। রূপকথার হাসি অনেকটা শ্রুতির মতো। শ্রুতি আরিশের এক্স গার্লফ্রেন্ড। শ্রুতিকে কোনো এক কারণে আরিশ ভুল বুঝে অনেক অপমান করে আর ব্রেকআপও করে, যেটা শ্রুতি মেনে নিতে পারেনি। কারণ শ্রুতির আপন বলতে ছিল শুধু ওর বোন আর আরিশ, আর সেই আরিশই যখন তাকে ভুল বুঝল, তখন শ্রুতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসে। শ্রুতির দেওয়া সব জিনিসই আরিশ রাগে পানিতে ফেলে দিয়েছিল, কিন্তু শ্রুতি বাংলাদেশে আসার আগে একটা কাঁচের শোপিস পার্সেলের মাধ্যমে আরিশকে পাঠায়, যেখানে সুন্দর করে লেখা ছিল আরিশ লাভ শ্রুতি। শ্রুতির প্রতি আরিশের ভুল ধারণা ভাঙে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। শ্রুতি ছিল আরিশার বেস্ট ফ্রেন্ড। আরিশার মাধ্যমেই পরিচয় হয়েছিল আরিশ আর শ্রুতির। শ্রুতি কখনো ওর বাংলাদেশের বাড়ির ঠিকানা আরিশ কিংবা আরিশাকে দেয়নি, কারণ জানতে চাইলে বলতো জাহান্নামের ঠিকানা দিয়ে কি হবে। রূপকথার ছবির দিকে তাকিয়ে শ্রুতির কথা ভাবছিল আরিশ। শ্রুতি মেয়েটা আস্তা একটা মায়াবতী ছিল। সারাক্ষণ দুষ্টুমি করাই যেন ওর রুটিন ছিল, কিন্তু আরিশের ভুলের জন্য হারিয়ে ফেলল মায়াবতীকে। আজ 1 বছর যাবৎ কোনো যোগাযোগ নেই শ্রুতির সাথে। আচ্ছা, শ্রুতিকে ভুলে গিয়েছে সব? সকাল 7:05। রূপকথার বাবা বাড়িতে এসে তন্ন তন্ন করে খুঁজছে রূপকথাকে। কোথাও খুঁজে না পেয়ে অবশেষে ছাদে রূপকথাকে পায় অজ্ঞান অবস্থায়। শরীরে হাত দেওয়া যাচ্ছে না, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। চোখের কোণ থেকে পানি ঝরে পড়ে রূপকথার বাবার। রূপকথাকে কোলে নিয়ে রুমে শুইয়ে দিয়ে মিসেস মাহমুদার কাছে যায় সে। কি সমস্যা তোমার? কিসের সমস্যা? বুঝো না কিসের সমস্যা? রূপকথাকে এভাবে ছাদে সারা রাত বৃষ্টির মধ্যে রেখেছো কেন? ও আচ্ছা, এই কথা। তুমি আসতে না আসতেই তোমার কানে বিষ ঢেলে দিয়েছে। তুমি কি জানো তোমার আদরের মেয়ে ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করে পারে? মুখ সামলে কথা বলো। আমার মেয়ে তোমার মতো চরিত্রহীন না। রূপকথা আমার সাথে আমার বন্ধুর বাড়িতে গিয়েছিল। কি কি বলি তুমি? আমি চরিত্রহীন? কেন, তোমার সন্দেহ আছে? স্বামী রেখে রাত বিরাতে পার্টি করে বেড়াও। এই বয়সে সেই মহিলা কি তুলসী পাতা? হ্যাঁ, যাও। আমি তো খারাপ, তাহলে কেন আছো এখন এই বাড়িতে? রূপকথাকে নিয়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। শোনো মাহমুদা, তুমি খুব ভালো করে জানো আমার আম্মুকে ভালো রাখার মতো ক্ষমতা আছে আমার, কিন্তু আমার আম্মু এই বাড়ি ছেড়ে যাবে না, কারণ অনেক স্মৃতি আছে ওর মায়ের। আর রূপকথাকে রেখে আমিও একা যেতে পারবো না। হ্যাঁ, সেই তো আদরের মেয়ে বলে কথা।
রূপকথার বাবা আর কথা বাড়ায়নি, বাড়ির বাইরে চলে যায় ডাক্তার আনতে। ডাক্তার রূপকথাকে এসে দেখে গিয়েছে এবং ওষুধ দিয়ে গিয়েছে। রূপকথার বাবা পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। এভাবে দেখতে দেখতে 5 দিন কেটে যায়। এখন রূপকথা সম্পূর্ণ সুস্থ না হলেও মোটামুটি সুস্থ। রূপকথার বাবা রূপকথাকে সময় মতো খাবার খেয়ে ওষুধ খেতে বলেছে। রূপকথার থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায় রূপকথার বাবা। রূপকথার বাবা বেরিয়ে যেতেই রুমে আসে মিসেস মাহমুদা। কি নবাবজাদি, আর কতদিন এভাবে ঠং করে শুয়ে থাকবেন? উঠে এবার, বাড়ির কাজ যে সব পড়ে আছে। আমার শরীরে শক্তি পাচ্ছি না উঠে দাঁড়ানোর মতো মা। আমি কি করে কাজ করব এখন? এত কিছু তো আমি জানি না। বাজারে যা বাজার করে আন, ঘরে কোনো বাজার নেই, আর বাড়ির দারোয়ানটাও অসুস্থ, তাই আসেনি। আমি লিস্ট করে দিয়েছি, তুই গিয়ে বাজার করে আন। বাজার এনে রান্না বান্না করবি, যা উঠ। রূপকথা ক্লান্ত শরীর নিয়েই উঠে দাঁড়ায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে। রীতিমতো রূপকথার শরীর কাঁপছে, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু রূপকথাকে বাজার করে বাড়িতে পৌঁছাতে হবে। বাজার করে রাস্তার ফুটপাত ধরে হাঁটছে রূপকথা। পেছন থেকে মনে হচ্ছে কেউ ওর নাম ধরে ডাকছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো শক্তিটাও খুঁজে পাচ্ছে না রূপকথা। নিজের সাথে যুদ্ধ করে না পেরে মাটিতে এলিয়ে দেয় রূপকথার নিস্তেজ শরীর। চোখ মেলতেই প্রিয়া আর পিঙ্কিকে দেখতে পায় রূপকথা। আবছা আবছা চাহনিতে তাকিয়ে আছে ওদের দিকে। প্রিয়া কিছুটা রাগী স্বরে বলে, এই মেয়ে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত জন নিয়েও কেউ বাজার করতে যায়? আর তোমার বাড়িতে কি কেউ নেই নাকি? তুমি কেন বাজারে গিয়েছো? রূপকথা কিছু বলে না, চুপ করে আছে। কী বা বলবে ভেবে পাচ্ছে না রূপকথা। কি হলো রূপকথা, বলো। দেখো, আমি তো তোমার বড় বোনের মতোই, আমাকে সব খুলে বলো। আমি কাউকে কিছু বলবো না, শেয়ার করতে পারো আমাদের। কি শেয়ার করবো আপু? অভাগীর কষ্টের কথা শুনলে আপনারাও আমাকে অবহেলা করবেন। আমার এই অবহেলার জীবনে অবহেলিত সম্পর্কগুলো বয়ে বেড়াচ্ছি আমি। প্রিয়া রূপকথার বাম হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বলে, পৃথিবীতে আমি 3টা ভালো মানুষই দেখেছি খুব কাছ থেকে। 1 আমার মা, 2 আমার আপু, আর 3 আমরা একজন প্রিয় মুখ। আর তাই আমার আপুকে নিজের বড় বোন ভেবেই সব শেয়ার করতে পারো, আর আমাকে না হয় ভালো একটা ফ্রেন্ডই ভাবো। রূপকথার চোখের কোণ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ে। রূপকথা বলতে শুরু করে, তখন আমি খুব ছোট, মায়ের কাছে শুনেছি আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। পরিবার থেকে মেনে নেয়নি বলে পালিয়ে বিয়ে করে আব্বু আম্মু। বিয়ের পর আমার আম্মু অনেকবার কনসিভ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। খুব ভয় থাকতো আমার মা, যদি কোনো সন্তান না হয় আমার আব্বু আমার আম্মুকে যদি ছেড়ে দেয়, এই ভয়ে। কিন্তু আমার আব্বু আমার আম্মুকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, শান্ত হও, আমি আছি। এভাবে কেটে যায় দীর্ঘ 4 বছর। রূপকথার গল্পের মতোই আগমন ঘটে আমার আম্মুর গর্ভে। কারণ যেখানে তারা অলরেডি জেনে গিয়েছিল যে আম্মু কোনোদিন মা হতে পারবে না, সেই থেকেই আমার আম্মু আমার নাম রাখে রূপকথা। আমি যখন বড় হই তখন আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় আব্বু। এতদিনে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়। আমার দুঃসম্পর্কের একটা খালা ছিল, মায়ের সাথে দেখা করতে প্রায়ই আসতো আমাদের বাড়িতে। খুব ভালোই কাটছিল আমাদের সময়গুলো। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন একটা বড় দুর্যোগ নেমে আসে আমার আর আব্বুর জীবনে। একটা বড় রোগে হঠাৎ করে মাকে হারিয়ে ফেলি আমরা। হাজার চিকিৎসা করেও আমার আম্মুকে আমরা বাঁচাতে পারিনি। আমার বিএসসি পরীক্ষার লাস্ট দিন আম্মু স্বার্থপরের মতোই কাউকে কিছু না জানিয়ে চলে যায় পৃথিবীর মায়া ছেড়ে। তখনও বুঝিনি আম্মুকে আর কখনো দেখতে পারবো না। কাউকে যদি জিজ্ঞেস করতাম আম্মু কোথায়, তাহলে তারা বলতো নানু বাড়ি গিয়েছে। কিন্তু নানুরা তো আমার আম্মুকে মেনেই নেয়নি। তবুও ছোট মনে এত কিছু ভাবিনি। আব্বু তখন যেন পাথর হয়ে গিয়েছিল, শুধু কান্না করতো। আমার দেখাশোনার করার জন্য লোক রাখা হয়েছিল। আমি তাদের কাছে থাকতাম না, যেতামও না। আব্বুর কোলে গিয়ে বসে থাকতাম। একদিন আমার সেই দুঃসম্পর্কের খালা আসে আমাদের বাসায়। আমি তাকে আগে থেকেই চিনতাম, তাই তার কাছে যেতেও দ্বিধা করতাম না। সে প্রতিদিন আমাদের বাসায় আসতো, রান্না বান্না করে আমাকে খাওয়াতো। আব্বুকেও অনেকটা স্বাভাবিক পথে এনেছিল সে। আস্তে আস্তে আম্মুকে ভুলে গিয়ে তাকে ভালোবেসে ফেলে আব্বু। তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। আমি দ্বিমত করিনি, কারণ তার কাছেও আমি মায়ের মতোই ভালোবাসা পেয়েছি। স্নেহাকে সাথে নিয়ে বিয়ে করে আব্বুকে। স্নেহা আমার সৎ মায়ের আগের ঘরের সন্তান। স্নেহা যখন
সৎ মায়ের গর্ভে অর্থাৎ 7 মাস গর্ভে তখন কিছু ঝামেলার জন্য ডিভোর্স দেয় আমার সৎ মাকে। আমার আর স্নেহার বয়সের পার্থক্য ছিল মাত্র 3 মাস। স্নেহা এই বাড়িতে আসার পর আমার প্রতি বাবার অবহেলা দেখতে পাই। স্নেহাকে নিয়ে মেতে থাকতো সে, সারাক্ষণ স্নেহাকে মা মা করে ডাকতো। আমার তখন খুব কষ্ট হতো, কিন্তু তখন মনকে এই বলে সান্ত্বনা দিতাম যে স্নেহা তো জন্মের আগেই বাবাকে হারিয়েছে, ও তো বাবার স্নেহ ভালোবাসা কি জানে না। তাই কষ্ট হওয়া সত্ত্বেও সহ্য করতাম। বিয়ের 3 মাসের মাথায় বদলে যায় আমার সৎমা। আগে যেমন আদর করে খাইয়ে দিত, তার চেয়েও বেশি কাজ করাতো আমাকে দিয়ে। বাবাকে কিছু বলতাম না, কারণ বাবা বিশ্বাস করতো না। স্কুল থেকে এসে থালা বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যতটুকু আয়ত্ত ছিল তাই করতাম। ক্লাস 7-এ পড়ি, তখন বাড়ির কাজের লোক ছাড়িয়ে দেয় সৎমা। তখন থেকে বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হতো। রান্না করতে গিয়ে যে কতবার হাত পুড়েছে, কিন্তু চোখে পড়েনি বা দেখার সময় হয়নি আপুর। কোনো সময় যদি রান্না ভালো না হতো, তাহলে তারা বাইরে থেকে খাবার অর্ডার করে খেত আর আমাকে সেই পোড়া খাবার দিত। সহ্য করতাম সবার সেই অবহেলা, শুধু মায়ের কথা ভেবে। মায়ের সাজানো এই সংসার ছেড়ে কোথায় বা যেতাম আমি। বিয়ের 1 বছর পর জন্ম হয় ঈশার। খুশি রোদ পড়ে যায় আমাদের সম্পূর্ণ বাড়িতে। ক্লাস 8-এ টেস্ট পরীক্ষার আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা। অবহেলা করলেও আব্বুর প্রতি কোনো রাগ ছিল না আমার। খুব ভালোবাসতাম আব্বুকে, কারণ আব্বু যে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ ছিল। বাবা চলে যাওয়ায় একদমই নিঃস্ব হয়ে পড়ি আমি। সৎমা অনেকবার বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ বাবা সব সম্পত্তি আমার নামেই উইল করে রেখেছিল। যখন 9-এ ফাইনাল পরীক্ষা দিয়ে 10-এ উঠি, তখন একদিন হঠাৎ করে মা একজন ভদ্রলোককে নিয়ে আসে বাড়িতে। জানতে পারি উনি মায়ের নতুন স্বামী। মায়ের প্রতি খুব ঘৃণা হয় আমার। ঈশা এখনও ছোট, সে কিভাবে পারল বিয়ে করতে, মেনে নিতে পারিনি তখন সেই নতুন বাবাকে। কিন্তু আমার প্রতি তার ভালোবাসার কোনো ঘাটতি দেখিনি আমি। আমার নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসা পেয়েছি আমি। আমাকে কখনো তিনি আম্মু ছাড়া কথা বলেনি আমার সাথে। বিয়ের 1 বছরের মাথায় জন্ম হয় ছোট্ট ঈশানের। কোলে পিঠে করে আমিই বড় করি ঈশানকে। মায়ের সময় কই বলো, সারাদিন পার্টি অফিস করে ঈশানকে খাওয়ানোর সময়ও হতো না তার। আমার সেই দুঃসম্পর্কের খালাই হয় আমার সৎমা, আর তিনিই সেই মিসেস মাহমুদা। এভাবেই কাটছে আমার অবহেলিত জীবন। বাড়িতে কেউ নেই, তাই এই অসুস্থ শরীরেও আমাকে বাজারে পাঠিয়েছে মা। পিঙ্কি আর প্রিয়ার চোখ থেকে পানি পড়ছে। দেখতে দেখতে ঈদের 16 দিন কেটে গিয়েছে। ইতিমধ্যে অনেক অফিস আদালত, স্কুল কলেজও খুলে ফেলেছে। ঈশাকে স্কুলে দিয়ে আসার জন্য রেডি করাচ্ছে রূপকথা। সবার জন্য নাস্তা তৈরি করে ঈশাকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে। ঈশাকে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় আরিশের সাথে দেখা হয়ে যায় রূপকথার। আরিশ গাড়ি থেকে নেমে আসে রূপকথার সামনে। আরে রূপকথা, আপনি জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো। আসি এখন। দাঁড়ান, এত তারা কিসের রূপকথা? বয়ফ্রেন্ড অপেক্ষা করছে নাকি? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সিরিয়াসলি? আরিশ পা থেকে মাথা পর্যন্ত দেখল রূপকথার। কি ব্যাপার, এভাবে কি দেখছেন? আপনাকে দেখছি। এত অবাক হয়ে দেখার তো কিছু নেই। আছে, এত সুন্দর মায়াবী একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই? সবার যে বয়ফ্রেন্ড থাকতে হবে এমন কোনো কথা আছে? হুম, তা অবশ্য নেই, কিন্তু আপনার যে বয়ফ্রেন্ড নেই এটা বিশ্বাস করা সত্যি খুব কষ্টকর। তাই? আপনিও তো অনেক সুন্দর, হ্যান্ডসাম, তাহলে আপনার কেন কোনো গার্লফ্রেন্ড নেই? জটিল প্রশ্ন। প্রশ্ন জটিল নাকি কারণ বলবেন না? কিসের কারণ? কিছু না। আচ্ছা, আমি এখন আসি। বাড়িতে কাজগুলো পড়ে আছে অনেক, ওইগুলো শেষ করে আবার ঈশাকে আনতে যেতে হবে। বাড়িতে কাজের লোক নেই? আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। বাহ, খুব ভালো। হুম। আপনি খুব অদ্ভুত মানুষ। কেন? আজকে কতদিন যাবত আপনার ফোন হারিয়েছে আপনি জানেন? হারাবে কেন? ফোনটা তো আমি ভুলে আপনার রুমে রেখে এসেছি। তাহলে আর আনতে গেলেন না কেন? আপনি বুঝি অপেক্ষা ছিলেন? তা তো একটু ছিলাম বটে। আপনিই তো বললেন সেদিন আমার মতো অশুভ ছায়া যেন আপনার সামনে না আসে। সরি। সরি কেন? সেদিনকার ব্যবহারের জন্য আমি সত্যি খুব দুঃখিত আর লজ্জিত। ঠিক আছে, ব্যাপার না, আমি এসবে অভ্যস্ত। সরি, বুঝলাম না। কিছু না। আর কিছু বলবেন? না, আপাতত আর কিছু বলার নেই, কিন্তু আপনার ফোনটা নিবেন না? এনেছেন? না, ফোনটা তো আমার রুমেই আছে। তাহলে নিব কি করে? আমার সাথে চলুন। কোথায়? আমার বাসায়। না, পারবো না। কেন?
বললামই তো বাড়ি যাওয়ার তাড়া আছে। আমি গাড়িতে করে ড্রপ করে দিয়ে যাব। না, তার আর দরকার হবে না। নেক্সট টাইম দেখা হলে নিবনি। আসি, ভালো থাকবেন। আপনিও। পিঙ্কি যাচ্ছে প্রিয়ার রুমে। বেলা কত হয়ে গিয়েছে, কিন্তু এখনো অবধি ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। এই প্রিয়া, এই ওঠ। কি হয়েছে আপু, এত সকালে ডাকছো কেন? কি এত সকাল? 9টা বাজতে চললো। মাত্র 9টা? মানে কি? মানে 12টার আগে ডাক দিবা না? দাঁড়া, তোকে 12টা পর্যন্ত ঘুম পাড়াচ্ছি আমি। আপু লাগছে তো। লাগুক, ওঠ তাড়াতাড়ি। উঠতেছি তো, ছাড়ো। উঠে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা নিয়ে আসছি। নিয়ে আসবে কেন? নিচে নেমেই খাবো সবাই মিলে। বাকিরা কি তোর জন্য অপেক্ষা করে আসে নাকি? সবার খাওয়া শেষ? না, মা তো এখনো ঘুম থেকে ওঠেনি, বাবা খেয়ে অফিসে চলে গেছে। আর প্রিয়ম? এ তো অনেক আগেই স্কুলে চলে গিয়েছে। আচ্ছা, তুমি নাস্তা টেবিলেই সাজাও, আমি আসছি। ঠিক আছে। পিঙ্কি প্রিয়ার কান মলে দিল। প্রিয়া ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা করার জন্য। নিচে গিয়ে দেখে পিঙ্কিকে খুব করে বকছে ওদের মা। কিন্তু কারণটা কি? প্রিয়া এগিয়ে যায় ডাইনিং টেবিলের দিকে। কি হ্যাঁ, এসব কি রান্না করেছো পিঙ্কি? মুখে তোলাই যাচ্ছে না। ডিম ভাজা দিকে এত লবণ দেয়? এত কড়া করে ভেজেছো কেন? মনে হচ্ছে পুড়ে গিয়েছে। এসব পোড়া খাবার খাওয়ানোর কোনো মানে হয়? আর পরোটাগুলো কি ছিঁড়ে, এত তেল নিয়ে ভাজছো কেন? বাপের টাকা বলে এভাবে নষ্ট করে যাচ্ছ? স্বামীর বাড়ি যখন করবে তখন চুলের মুঠি ধরে শাশুড়ি বাড়ি থেকে বের করে দেবে। এতগুলো কথা বলা সত্ত্বেও একটা বারও মুখ ফুটে কিছু বলেনি পিঙ্কি। কোনো জবাবও দেয়নি। অপরাধীর মতো মাথা নিচু করে রয়েছে। সবটাই দাঁড়িয়ে দেখছিল প্রিয়া। ভেবেছিল ওর আপু হয়তো কিছু একটা বলবে, কিন্তু না, বলেনি। সারা জীবন এরকম বকাঝকা, চর থাপ্পড়, অবহেলা সহ্য করবে, তবুও মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। প্রিয়া মাঝে মাঝে এটাই ভেবে পায় না যে এতটা শান্ত স্বভাবের কি করে হয় একটা মানুষ। কিন্তু প্রিয়া দমে যায়নি। প্রিয়া একটা চেয়ার টেনে ওর মায়ের পাশেই বসল। ততক্ষণে ভদ্রমহিলা 4 বারের মতো পরোটা ছিঁড়ে ডিম দিয়ে মুখে দিচ্ছিল। তার আগেই হাত ধরে ফেলে প্রিয়া। বড় বড় চোখ করে তাকিয়ে আছে প্রিয়ার দিকে ভদ্রমহিলা। এটা কি ধরনের অসভ্যতা প্রিয়া? প্রিয়া পরোটার টুকরা হাত থেকে নিয়ে প্লেটে রাখতে রাখতে তার উদ্দেশ্যে বলল, সভ্যতা কি তা আপনার কাছ থেকে শিখতে হবে মিসেস রাহেলা বেগম। বেয়াদব মেয়ে, আমি তোমার মা হই আর তুমি আমার নাম ধরে কথা বলছো? মা? উচ্চ স্বরে হাসতে শুরু করলো প্রিয়া। হাসি থামিয়ে বলল, হ্যাঁ, তা তো বটেই, মা বলে কথা। কিন্তু আপনি তো শুধু মা নন, আপনি তো সৎ মা। তবু আমি তোদের মা। মা, আপনাকে মা বলতে আমার বড্ড বেশি ঘৃণা হয়। এরকম ছোট লোক মনের মানুষ কখনো আমাদের মা হতে পারে না। প্রিয়া, কি হচ্ছে এসব? আপু তুমি চুপ করো, আমাকে থামিয়ে দিও না। আজ যদি প্রতিবাদ না করি তাহলে আর কবে করব? আর এই যে মিসেস রাহিলা বেগম, একটু আগে যেন আমার আপুকে কি বলেছিলেন? ডিম ভাজিতে লবণ বেশি। ওটাকে লবণ বেশি দেওয়া বলে না, বলেন যে আপনি ডিম ভাজাতে লবণ খান না। আর পুড়ে গিয়েছে বললেন না, ওটাকে পোড়া বলে না। আপনার মতো হালকা ভাজা আমরা খাই না। আর পরোটায় তেল বেশি বলে যেন কি বলছিলেন? বাপের টাকা বেশি তাই অপচয় করে খাচ্ছে। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি চুলের মুঠি ধরে বের করে দিবে। অনেক হাসি পায় আপনার কথাগুলো শুনলে। আমার আপুর টাকাগুলি আমার আপু না, বরং আপনিই নষ্ট করতেছেন। রাত দিন পার্টি, ঘুরে বেড়ানো, ড্রিঙ্কস করা, এগুলো তো আপনার নিত্য নতুন রুটিন। অথচ বিয়ের আগে কিন্তু পান্তা ভাতের সাথে নুনও জুটত না। যাকগে, সেসব কথা আপনাকে মনে করিয়ে দিয়ে আপনার এই সুন্দর নোংরা বর্তমান সময় নষ্ট করতে চাই না। আমার আপুর শাশুড়ি আপনার মতো নিকৃষ্ট মনের মানুষ হবে না। লজ্জা করে না? খাবার খারাপ হয়েছে বলে চেঁচিয়ে মরে যাচ্ছেন, আবার সেই খাবারগুলোই আরাম করে খাচ্ছেন। বুয়ার রান্না মজা না? আমার আপুর রান্না খাওয়ার জন্য উঠে পড়ে লাগেন কেন? নাকি আপুকে দিয়ে কাজ করিয়ে বৈশাখিক আনন্দ পান আপনি? কান খুলে শুনে রাখুন, আজ এই মুহূর্ত থেকে আপু আর কোনো রান্না করবে না। যদি করেও তবে সেটা শুধু আব্বুর জন্য। মুখে বড় বড় কথা ফুটেছে তাই না? বিদেশ থেকে কেন উঠেছিস? আমাকে জ্বালাতে? ধুর, কি বলেন না বলেন। নোংরা একটা মানুষকে আমি জ্বালাতে যাব? আমি বিদেশ থেকে এসেছি 2টা কারণে। একটা কারণ আমি আপনাকে বলতে ইচ্ছুক নয়, তবে অন্য কারণটা আপনি জানতেই পারেন। অন্য কারণটা হলো আমার আপুকে কালসাপের হাত থেকে বাঁচানোর জন্য। কালসাপ?
কালসাপ, আর সেটা আপনি। মিসেস রাহেলা বেগম রাগে ফুঁসতে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। এবার রাহেলা বেগম প্রচণ্ড রাগ নিয়ে থাপ্পড় দিতে গেলেন প্রিয়াকে, কিন্তু তার আগেই হাত ধরে ফেলে পিঙ্কি। মা, ওকে মারবেন না প্লিজ, ছোট মানুষ, বুঝতে পারেনি, কি বলতে না বলতে সব বলে ফেলেছে। এবার রাহেলা বেগম পিঙ্কির দিকে তেড়ে গেলেন, পিঙ্কির চুলের মুঠি ধরে বললেন, সব নষ্টের মূল তো তুই ওর কানে এসব বিষ ঢেলেছিস, এখন আবার সাধু সাদা হচ্ছে। প্রিয়া এতক্ষণ রাগ কন্ট্রোল করে কথা বললেও এবার আর রাগ সংযত করতে পারেনি। ওরই সামনে ওর বোনের চুলের মুঠি ধরেছে। প্রিয়া চেয়ার ছেড়ে রাহেলার বেগমের থেকে আপুকে ছাড়িয়ে নিয়ে সজোরে ধাক্কা দেয় রাহেলা বেগম। রাহেলা বেগম টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যান। প্রিয়া রাহেলা বেগমের সামনে বসে, এই হাত দিয়ে আমার আপুর চুলের মুঠি ধরেছেন তাই না? হাত খুব বড় হয়ে গিয়েছে। কথাগুলো বলতে বলতে প্রিয়া মিসেস রাহেলা বেগমের হাত মুচড়ে ধরেছে, নখ বসিয়ে দিয়েছে হাতে। রাহেলা বেগম ব্যথায় চিৎকার করছে। নেক্সট টাইম যদি আমার আপুর গায়ে হাত তোলারও চেষ্টা করেন তাহলে এই হাত আর আস্ত রাখবো না, আমি বলে দিলাম। পিঙ্কিকে নিয়ে প্রিয়া বাহিরে চলে যায় সকালের নাস্তা করার জন্য। রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বসে আছে দুজনে। খাবার সামনে আসা সত্ত্বেও খাচ্ছে না পিঙ্কি। কি হলো আপু, খাচ্ছ না কেন? মন খারাপ? কিছু তো বলো। সাজ্জাদ ভাইয়াকে ফোন দিয়ে আসতে বলি। ওকে কেন আসতে বলবি? বাবা, সাজ্জাদ ভাইয়ার কথা শুনেই মুখে বুলি ফুটলো। ফাজিল, একদম ফাজলামি করবি না। আমি না করলে কে করবে? তোমাকে কত করে বলি আপু যে এবার সাজ্জাদ ভাইকে বিয়ে করে শ্বশুরবাড়ি যাও, সংসার করো। হ্যাঁ, আমার তো আর খেয়ে কাজ নেই, তোকে মায়ের কাছে একা রেখে যাব আমি। কখন তোর ক্ষতি করে বসে তার কোনো ঠিক আছে নাকি? ধুর, তুমি অযথাই ভয় পাচ্ছ, উনি কিছুই করতে পারবে না। দাঁড়াও, আমি সাজ্জাদ ভাইকে ফোন দিই। কিছুক্ষণের মধ্যেই সাজ্জাদ এসে পড়ে। সাজ্জাদ পিঙ্কির বয়ফ্রেন্ড, 5 বছর যাবৎ রিলেশন ওদের। সাজ্জাদ কত করে বলে এবার বিয়েটা করে ফেলি চলো, কিন্তু পিঙ্কির এক কথা, প্রিয়াকে একা রেখে কিছুতেই যাবে না। সাজ্জাদ প্রিয়াকেও বলেছিল ওদের সাথে থাকতে, কিন্তু প্রিয়া নারাজ, কারণ ওই বাড়িতে বাবা আছে, মায়ের স্মৃতি, ছোটবেলার স্মৃতি, এসব ছেড়ে ও কোথাও যাবে না। প্রিয়া সাজ্জাদ আর পিঙ্কিকে আলাদা সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে রেখে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। প্রিয়া ফোনটা পার্সে রাখতে রাখতে হাঁটছিল, তখনই হুট করেই একটা ছেলের সাথে ধাক্কা খায়। সামনে তাকিয়ে যেই না সরি বলতে যাবে, অমনি দুজন দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যেন কত জন্মের শত্রু সামনে পড়েছে। প্রিয়া সামনে থেকে চলে যাওয়া ভরল, কিন্তু পেছন থেকে হাত টান দিয়ে ধরল ছেলেটি। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ছেলেটির দিকে। হুট করে ধাক্কা লাগলে যে সরি বলতে হয়, সেই কমন সেন্সটুকু কি এত বড় মেয়ের মাথায় নেই? হুটহাট করে একটা অপরিচিত মেয়ের হাত ধরে যে অন্যায়, এটাও কি এত বড় দামড়া ছেলের মাথায় নেই? এই মেয়ে, এই কথা ঠিক করে বলো, দামড়া কাকে বলছো তুমি? হ্যাঁ, যে আমার হাতটা ধরে আছে তাকেই বলছি। আদিত্য খেয়াল করে দেখল আসলেই সে এখনো হাতটা ধরে আছে, তাই হাতটা ছেলে দিয়ে বলল, সরি বলো। কি কি বলবো? শুনতে পাওনি কি বলেছি? সরি বলো, সরি। সরি বলবো আমি, তাও আপনাকে? আশ্চর্য, হাসির কিছু বলেছি নাকি আমি? তার চেয়ে কমও কিছু না। আমাকে কি জোকার মনে হয় তোমার? এবার প্রিয়া একটু আদিত্যকে ভালো করে খেয়াল করল। আদিত্যের মুখের দিকে তাকিয়ে বলল, না, জোকাররা সাধারণত এত কিউট হয় না। রাবিশ। খবিস। এই এই এই, কি বললে তুমি? শোনেননি আপনি? আরেকবার বলবো? খবিস বলেছি, খবিস। আদিত্য রাগে কটমট করছে, পারে তো প্রিয়াকে পানি ছাড়াই কাঁচা গিলে ফেলে। এর মধ্যে আদিত্যের ফোনে রিংটোন বাজছে। আদিত্য পকেট থেকে ফোনটা বের করে দেখে স্নেহা ফোন দিয়েছে। হ্যালো বেবি, বলো। প্রিয়ার চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। হায় আল্লাহ, এ তো দেখছি হাওয়াই পরিবর্তন হয়ে গেছে একদম। ফোনের এপাশে ঝাঝালো আর ওপাশে মধু, মনে হচ্ছে গার্লফ্রেন্ড, পুরাই গিরগিটে একটা। আদিত্য ফোনে কথা বলা শেষ করে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? গিরগিটে দেখছি। এখানে গিরগিটি কোথায় পেলে? ও মা, আমার সামনে তো একটা জীবন্ত গিরগিটি দাঁড়িয়ে আছে। উফ, ইচ্ছে করছে তোমাকে। দাঁড়ান, ইচ্ছে করলেই হলো নাকি? গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য একটা ছেলেকে উল্টাপাল্টা কথা বলেন? ছি ছি ছি। ওই রাখো তোমার ছি, আমি সেরকম কিছুই মিন করিনি। বুঝি, বাদ দিন, অনেক বকবক করেছি, এখন আসি। দাঁড়াও, সরিটা কে বলবে?
আপনিই বলেন। আমি কেন বলবো? তাহলে আমি কেন বলবো? ধাক্কাটা তুমিই দিয়েছো। মোটেও না। তুমি সরি বলবে কি না? একবার যখন বলেছি বলবো না মানে বলবো না। তুমি জানো আমি কে? না, জানি না, আর দরকারও নেই। আদিত্যকে আর কিছু বলতে না দিয়ে প্রিয়া চলে গেল। সেই সাথে রাগে হনহন করে আদিত্য রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে কলেজের ক্লাস করার ডেটও এসে পড়েছে। রূপকথা খুব খুশি, আজ এত কিছুর পরও যে ওর পড়াশোনাটা বন্ধ হয়নি এটা ভেবে। অবশ্য এসবের পিছনে বাবার ক্রেডিটটাই রয়েছে। এদিকে প্রিয়াও প্রস্তুতি নিচ্ছে কলেজে যাওয়ার জন্য। নতুন কলেজ, পরিবেশ একদম অন্যরকম। যদিও প্রিয়া বা রূপকথা কারোরই পরিচিত কেউ নেই কলেজে, তবে নতুন বন্ধু বান্ধব হতে কতদিন। রূপকথা অনেকক্ষণ আগেই এসে বসে আছে। পিঙ্কি প্রিয়াকে ড্রপ করে দিয়ে চলে গিয়েছে। কলেজের গেট দিয়ে যখন প্রবেশ করতে যাবে তখন আদিত্যকে দেখে একটি মেয়ের সাথে। মনে হচ্ছে এটাই সেই বেবি, মানে গার্লফ্রেন্ড আর কি। প্রিয়া ক্লাসে প্রবেশ করতেই রূপকথাকে দেখতে পায়। রূপকথাও প্রিয়াকে দেখে অবাক হয়ে যায়। দুজনেই একসাথে বলে ওঠে, তুমি তুমি আবার দুজনেই উচ্চ স্বরে হেসে দেয়। প্রিয়া রূপকথার পাশে বসতে বসতে বলে, আমি ভাবতেও পারিনি এখানে পরিচিত কাউকে পাবো, তাও আবার তোমাকে। আমি ভাবতেও পারিনি গো, তবে অনেক খুশি হয়েছি তোমাকে পেয়ে এখানে। দুজনে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত গল্প করেই যাচ্ছে, যেন গল্পের ঝুড়ি নিয়ে বসেছিল ওরা। রূপকথাকে দেখে বুঝার উপায় নেই বাড়িতে এত কষ্ট পায় ও। রূপকথা আজ মন খুলে হাসছে। দূর থেকে এগুলো সবই লক্ষ্য করছে স্নেহা, আর নিজে নিজেই বিড়বিড় করছে, খুব খুশি তাই না? আজ বাড়িতে চল একবার। রূপকথা তোকে যদি বকা না খাইয়েছি, আসতে না আসতেই হাসি তামাশা, তাও আবার এই মেয়েটির সাথে। প্রিয়াকে একদম সহ্য করতে পারে না স্নেহা। তার কারণটা অবশ্য আদিত্যকেই ঘিরে। আদিত্যের শত্রু মানে ওরও শত্রু। আদিত্যও প্রিয়াকে দেখতে পারে না, আর প্রিয়াও আদিত্যকে দেখতে পারে না। একদিন রাস্তা দিয়ে হাঁটছিল প্রিয়া। মুখামুখি এগিয়ে আসছিল স্নেহা আর আদিত্য। আদিত্যের ডান হাত ছিল স্নেহার হাতে আবদ্ধ, আর বাম হাত দিয়ে আদিত্য সিগারেট খাচ্ছিল। আদিত্যের বাম পাশ দিয়েই আসছিল প্রিয়া। কাকতালীয়ভাবে সিগারেটটা প্রিয়ার ওড়নায় লাগে এবং সিগারেটের আগুনে ওড়না বেশ খানিকটা পুড়ে যায়। সেদিন প্রিয়া খুব রাগ নিয়ে আদিত্যকে ঝেড়েছিল। আদিত্য সরি বলাতেও থামেনি প্রিয়া, কারণ হিসেবে জেনেছিল ওড়নাটা প্রিয় মানুষের গিফট করা ছিল। ঝামেলা সেখানেই মিটতে পারত, কিন্তু মেটেনি। প্রিয়া আদিত্যের হাত থেকে সিগারেটটা নিয়ে মাটিতে ফেলে এবং জুতো দিয়ে দুমড়ে মুচড়ে দেয়। কতটা অপমানিত হয়েছিল সেদিন আদিত্য, এটা ভাবতেই স্নেহার গায়ে জ্বালা ধরে। চলে যাওয়ার আগে স্নেহাকে উদ্দেশ্য করে বলে গিয়েছিল, জানি না এই অভদ্র লোকটা আপনার কে, কিন্তু হাবভাবে মনে হচ্ছে বয়ফ্রেন্ড হবে। সে যাই হোক, এভাবে বয়ফ্রেন্ডের সিগারেট খাওয়াকে অ্যালাউ করা উচিত না। যাকে ভালোবাসেন তাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন। বাহ, গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরছে আর সিগারেট খাচ্ছে। বাহ, কি দারুণ দৃশ্য। শুনুন, সময় থাকতে থাকতেই এই অভ্যাসটা পরিহার করাবেন। স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়া চলে গিয়েছিল। সেই থেকেই আদিত্য স্নেহা কেউই প্রিয়াকে দেখতে পারে না, নিজের শত্রু মনে করে। কিন্তু ভাগ্যক্রমে সেই মেয়েটার সাথেই এক কলেজে এক ক্লাসে ক্লাস করতে হবে। আবার শত্রুর সাথে কি সুন্দর হেসে কথা বলছে নিজের বোন। না, নিজের বোন তো নয়, সৎ বোন, এজন্যই বোধহয় পারছে। কিন্তু এই মেয়েটার সাথে রূপকথার পরিচয় কিভাবে? প্রথম দিন হওয়ায় আজ মাত্র 2টা ক্লাস হয়েছে। ক্লাস শেষে বারান্দা দিয়ে হাঁটছিল রূপকথা আর প্রিয়া। পেছন থেকে স্নেহা রূপকথাকে ডাক দেয়, কোথায় যাচ্ছিস? বাসে যাচ্ছি আপু। কেন? কতবার বলেছি আপু আপু করবি বাসার বাইরে। এভাবে পাবলিক প্লেসে আপুটিকে কি প্রমাণ করতে চাস? আমি তোর থেকে অনেক বড়, একই ক্লাসে পড়ি। এসব লোক জানিয়ে হাসাবি আর আমাকে অপমান করাবি? রূপকথা মাথা নিচু করে বলে, আমি এরকম কিছু ভেবে বলিনি। তো কি ভেবে বলেছিলে শুনি? শোন, এরপর থেকে নাম ধরেই ডাকবি। আচ্ছা। এখন চল। কোথায়? আমার সাথে বাড়ি যাবি। তুমি তো তোমার বয়ফ্রেন্ডের সাথে যাও। তো আমার আইনিজি লাগে। ঢং করিস না তো। আনিজি লাগে যত সব ন্যাকামি। চল আমার সাথে, চল। রূপকথার হাত ধরে এগোতে থাকে স্নেহা। মাঝপথে রাস্তা আটকে দাঁড়ায় প্রিয়া। ও যখন আপনার সাথে যেতে চাইছে না তখন জোর করছেন কেন?
আমার বোন, আমি যা খুশি করব, তাতে তোর কি? প্রিয়া মৃদু হেসে বলে, সেই দিনের রাগ যদি এভাবে উসুল করতে চাস তাহলে তুই ভুল। আমাকে তুই তুকারি করলে আমি যে সম্মান দিয়ে কথা বলবো এটা ভাবলেও ভুল। তুই কাউকে সম্মান দিতে জানিস নাকি? জানি তো, তবে মানুষকে সম্মান করি আমি কোনো শাকচুন্নি বা রাক্ষসকে না। ওই শাকচুন্নি আর রাক্ষস কাকে বললি তুই? কাকে আবার? তোকে আর তোর বয়ফ্রেন্ডকে? বুঝেছি, তোকে এভাবে কোনো শিক্ষা দেওয়া যাবে না। যা করার আদিত্যকে দিয়েই করাবো, দেখে নিব তোকে। আচ্ছা, ছবি পাঠিয়ে দিব, দুজনে মিলে মন ভরে দেখে নিস। রূপকথার হাত ধরে চলতে শুরু করলো প্রিয়া। কাজটা ঠিক করলে না প্রিয়া। কোন কাজ? এই যে স্নেহা আপুকে এভাবে অপদস্থ করলে। তাতে কি ভয় পাচ্ছ? বাড়িতে কিচ্ছু বলবে বলে? ভয় পাচ্ছি ঠিকই, কিন্তু আমার জন্য না, তোমার জন্য। আমাকে না হয় 2-4টা চট থাপ্পড় আর বকাঝাকই করবে বাড়িতে, কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? ধুর, অযথাই ভয় পাচ্ছ তুমি। ওই শাকচন্নি কিছুই করতে পারবে না আমার। এত হেলা করু না গো। স্নেহাপুর বয়ফ্রেন্ডরা অনেক বড় লোক, গুন্ডা টাইপের ছেলে। তাকে দেখলে আমার ভয় লাগে। তার অনেক ছেলে বলে শুনেছি। এই কলেজের যে 2জন মালিক, তার একজন হলো আদিত্য ভাইয়ার বাবা, বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র আদুরে ছেলে। ছোট্ট একটা বোনও আছে শুনেছি, 8-এ পড়ে। সে কথা বাদ, আমি ভাবছি আদিত্য ভাইয়া যদি কোনো ক্ষতি করে। পাগলি, কিচ্ছু হবে না আমার। ওই ব্যবসায়ী নেতা ফেতা আমি কিছুরই ধার ধারি না। আর আমি ওই আদিত্য রাক্ষসটাকেও চিনি। কি বলো? কিভাবে চিনো? বলবো নি পরে, তার আগে বলো তো, এমন একটা ছেলের সাথে তোমার আপুর রিলেশন হলো কি করে? সে অনেক কথা, শর্ট করে বলো। আচ্ছা বলছি। তখন আমি আর আপু ক্লাস 9-এ পড়ি, আর আদিত্য ভাইয়া অনার্সে পড়ে। বাড়িতে কাজ করতে হতো বলে আমি নিয়মিত স্কুলে যাওয়া হতো না, কিন্তু স্নেহা যেত। একদিন স্নেহা স্কুল থেকে আসার পর অ্যাক্সিডেন্ট করে, আর সেই গাড়িতেই ছিল আদিত্য ভাইয়া, মানে তার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট করে। বেশি কিছু না হলে কপালে আর হাতে লেগেছিল অনেক, ব্লিডিংও হয়েছিল অনেক। আমরা সবাই খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি স্নেহা ঘুমিয়ে আছে, আর পাশে আদিত্য ভাইয়া বসে আছে মাথায় হাত দিয়ে। সব জানানোর পর সে মায়ের কাছে ক্ষমা চায়, আর যাওয়ার আগে নিজের ফোন নাম্বারটা দিয়ে যায়, যদি কোনো কিছু লাগে তাহলে যেন তাকে ফোন দিয়ে জানায়। স্নেহাকে 3 দিন হাসপাতালে রাখা হয়েছিল। দ্বিতীয় দিনও আদিত্য ভাইয়া স্নেহাকে দেখতে এসেছিল। সেদিন স্নেহার সাথে কথাও হয় তার। আমি পাশেই ছিলাম তখন। স্নেহাকে দেখছিলাম, কেমন যেন লজ্জা লজ্জা পাচ্ছিল, আর এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। স্নেহা আমাকে কাছে ডেকে বলল, তার ঠিকানা জোগাড় করতে পারবি? আমি কি করে পারবো আপু, আমার তো বাড়িতে কত কাজ। তবে হ্যাঁ, সে তার ফোন নাম্বারটা দিয়ে গেছে। সত্যি? হ্যাঁ। কোথায় সেটা? আমার ব্যাগেই আছে। দে নাম্বারটা দে প্লিজ। আমি আপুকে আমার ব্যাগ থেকে নাম্বারটা দিই। আপু খুব খুশি হয়েছিল তখন, আমার গালে চুমু খেয়ে বলেছিল, আমার লক্ষ্মী বোন। আর নাম্বারের ব্যাপারে প্লিজ মাকে কিছু বলিস না। আচ্ছা। এতটুকু বলেই থামে রূপকথা। প্রিয়া কৌতূহল নিয়ে বলে, তারপর তারপর কি হলো বলো? বলছি, তারপর শুরু হলো আদিত্য ভাইয়াকে ফোন দেওয়া। মা আপুকে অনেক আগেই ফোন কিনে দিয়েছিল, সেটা দিয়ে কথা হতো। প্রতিদিন এমনিতে ওদের টুকটাক কথা হতো। একদিন স্নেহা ওর মনের কথা আদিত্য ভাইয়াকে বলে, কিন্তু আদিত্য ভাইয়া সরাসরি স্নেহাকে না করে দেয়। কারণ জানতে চাইলে বলে, তুমি তো আমার থেকে অনেক ছোট। তাছাড়া আমার পড়াশোনা আর রাজনীতি এসবের মাঝে কোনো সময় নেই যে একটা গার্লফ্রেন্ড পালবো। তুমি পিচ্চি মানুষ, আবেগে এসব কথা বলতেছো। 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে তো স্নেহার কান্না দেখে কে। এরপর ঘটিয়ে বসে এক কেলেঙ্কারি ঘটনা। কি করেছিল? প্রিয়া অধিক আগ্রহ নিয়ে রূপকথার কাছে জানতে চাইল স্নেহা কি এমন কেলেঙ্কারি ঘটনা ঘটিয়েছিল। সুইসাইড করতে গিয়েছিল। কি বলছো? হ্যাঁ। খুব সাংঘাতিক তো তোমার বোন। তারপর আদিত্য কি করেছিল? আদিত্য ভাইয়া হাসপাতালে এসে আপুকে দেখে কেঁদে দিয়েছিল। আদিত্য কি ভালোবাসতো নাকি স্নেহাকে? তখন বাঁচতো নাকি জানি না, তবে পরে ভালোবেসে ফেলে। আর এতটাই ভালোবাসি যে এক কথায় বলা যায় আপু আদিত্য ভাইয়ার প্রাণ। বুঝলাম। আচ্ছা চলো, আমি তোমাকে ড্রপ করে দেই বাড়িতে। না গো, আমি কোনো রিক্সা করে চলে যাব। সত্যিই যেতে পারবে একা? হ্যাঁ। শিওর? শিওর। আচ্ছা আমি তাহলে যাই। আপু বাহিরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কালকে আবার দেখা হবে। টাটা। টাটা। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গর্ব করছিল রূপকথা। তাই কলেজ এখন ফাঁকা প্রায়। অনেকেই বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। রূপকথা কলেজের সামনে দাঁড়িয়ে আছে।
কোনো রিকশাও পাচ্ছে না দেখে অটো নিল। কিছু দূর যাওয়ার পরই অটোর তেল শেষ। মহা মুশকিলে পড়ল মাঝ রাস্তায় রূপকথা। তাই হেঁটেই রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আজকেও আরিশের সাথে দেখা হয়ে যায় রূপকথার। আপনি? জি, মিস রূপ। রূপ? রূপ কত বড় নাম আপনার, ডাকতে অসুবিধা লাগে তাই ছোট করে রূপ বললাম। জানেন কখন কোনো ব্যক্তি কারো নাম ছোট করে ডাকে? না তো কখন ডাকে? যখন তাকে খুব বেশি ভালোবাসে। আরিশ রূপকথার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। এমন কিছু ভেবে আরিশ কিছু বলেনি। এবার রূপকথা ফিক করে হেসে দেয় আরিশের এমন চাহনি দেখে। এবার আরিশ একটু ভ্রু কুঁচকে তাকায় রূপকথার দিকে। রূপকথা মুচকি হেসে বলে, রিভেঞ্জ নিলাম। মানে? সেদিন যে ছাদে আমাকে এমন অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছিলেন। পাজি মেয়ে। আপনার থেকেই শিখেছি। তো কোথায় যাচ্ছেন? বাড়িতে। হেঁটে কেন? মাঝপথে গাড়ি নষ্ট হলো তাই। চলেন বাসায় পৌঁছে দেই। আর আজ অন্তত না করবেন না প্লিজ, কারণ এখান থেকে এখনো অনেক দূরে আপনার বাসা। ঠিক আছে চলুন। কালকে কলেজ আছে? হ্যাঁ। কখন আসবেন? কেন? আপনার ফোনটা দিয়ে যেতাম। 9টায়। ওকে। রূপকথাকে বাড়িতে পৌঁছে দিয়ে আরিশ চলে যায়। ভদ্রতার খাতিলেও যে আরিশকে বাড়িতে নিয়ে 1 কাপ চা খাওয়াবে সেই সাহসটুকুও নেই রূপকথার, যদি তার মা কিছু বলে বা আরিশকে অপমান করে। রূপকথা ওপরের রুমে যাওয়ার সময় তার মা ডেকে পাঠালো তার রুমে। মিসেস মাহমুদা কফির মগে চুমুক দিতে দিতে বললেন, সেটা কে? কোন ছেলে মা? ন্যাকা সৃষ্টি, একদম ন্যাকামি করবি না আমার সামনে। কার গাড়িতে করে আসলি বাসায়? মা, ও আরিশ। তা কে এই ছেলে? কি হয় তোর? আমার কিছু হয় না, আরিশ বাবার বন্ধুর ছেলে। তোর বাবার বন্ধুর ছেলে? তোর সাথে পরিচয় কিভাবে? ঈদের দিন যে বাবার সাথে বাবার বন্ধুর বাসায় গেলাম তখনই পরিচয় হয়েছিল। বাপ্পা, বাবার বন্ধুর বাসায় গিয়ে প্রেমিকও জুটিয়ে ফেলেছিস? চরিত্র দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে। ওর সাথে আমার কোনো রিলেশন নেই মা। থাক, আর নাটক করতে হবে না। কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আর পড়াশোনা করতে হলে এসব প্রেম প্রীতি চলবে না বলে দিলাম, বুঝেছিস? এখন যা, ফ্রেশ হয়ে রান্না বসা। আচ্ছা। রূপকথা ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। ভাত, মাছ আর ডাল রান্না করে রান্নাঘর পরিষ্কার করে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:20 বাজে। একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় রূপকথা। আকাশটা ভীষণ মেঘলা মেঘলা লাগছে। ঈশা এসে ডেকে যায়, আপু। কি হয়েছে পাখি? আম্মু তোমাকে ডাকছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা। এখন আবার হঠাৎ রূপকথা ডাক পড়ল কেন ভেবে না পেয়ে মায়ের রুমে যায় রূপকথা। গিয়ে দেখে পাশে স্নেহা বসে ফোন টিপছে। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ, রান্না করেছিস? হ্যাঁ। কি রান্না করেছিস? ভাত, মাছ আর ডাল। আচ্ছা, যেটা বলার জন্য ডাকছি শোন। বলো। তোর তো নিয়মিত কলেজ যাওয়ার কোনো দরকার নেই, তাই না? কেন মা? কলেজ প্রতিদিন যে কি করবি? কলেজের পড়ার সম্পর্কে আমার জানা আছে। সেই তো কি আড্ডা দিবি, গল্প করবি, ছেলেদের সাথে ঘুরবি। রূপকথা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। স্নেহার দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না যে কাজটা স্নেহাই করেছে, যাতে রূপকথা প্রিয়ার সাথে বেশি মিশতে না পারে। তার মধ্যে মা আবার আরিশের সাথে দেখেছে। আবার দেখতে দেখতে 1 মাস 6 দিন কেটে গিয়েছে। এর মধ্যে রূপকথা ক্লাস করেছে মাত্র 17 দিন। কিন্তু ক্লাসের পড়াগুলো কলেজে গেলে প্রিয়ার নোট থেকে নোট করে নেয় এবং অবসর সময়ে পড়ে। কালকে আবার কলেজে যেতে দিবে বলে ভীষণ খুশি রূপকথা। চট জলদি সকল কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে রূপকথা। সকালে কাজ শেষ করে কলেজে চলে যায় রূপকথা। গিয়েই দেখা হয় প্রিয়ার সাথে। সে কি গল্প দুজনের। এদিকে দূর থেকে সবই খেয়াল করে স্নেহা আর রাগে জ্বলে পুড়ে যায়। কিভাবে শায়েস্তা করা যায় প্রিয়াকে সে ভাবনেই যেন ঘুরে স্নেহার মাথায়। এভাবে দিন যায় দিন আসে। মাঝখান থেকে পরিবর্তন হয় অনেক কিছু। কেটে যায় 1টি বছর। প্রিয়ার সাথে গাঢ় হয় রূপকথার ফ্রেন্ডশিপ। প্রিয়ার বড় বোন পিঙ্কির বিয়ে হয়ে যায় সাজ্জাদ ভাইয়ার সাথে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল স্নেহা নিজ থেকেই সম্পর্ক ঠিক করে নেয় রূপকথা আর প্রিয়ার সাথে। একদম নিজের বোনের মতোই মেশে সে। আর অন্যতম একটি বিষয় হল আরিশ। আরিশকে নিয়ে আজকাল একটু বেশি ভাবছে রূপকথা। আচ্ছা, আমি কি আরিশকে ভালোবেসে ফেলেছি? না না, কি সব ভাবছি আমি। আনমনেই কথাগুলো ভাবছিল রূপকথা। পেছন থেকে প্রিয়া এসে ধাক্কা দিতেই হুঁশ ফিরে রূপকথার। কি রে রূপ, এত কি ভাবিস? কই কিছু না তো।
বললেই হলো, কিছু না। বল কি ভাবছিস? সত্যিই বলবো? হ্যাঁ বল। আগে আমার পাশে বস। প্রিয়া রূপকথায় জড়িয়ে ধরে। এই নে বসলাম, এবার বল। স্নেহার কথা ভাবছি। কেন, কি হয়েছে ওর? কিছু হয়নি, ভাবছি কতগুলো বছর আমাকে দেখতে পারেনি, তোকেও সহ্য করতে পারতো না, আর এখন দেখ কত আপন হয়ে গিয়েছে। মানুষের মন কখন কি করে তা কি বলা যায় পাগলি? তাছাড়া স্নেহা ওর নিজের ভুল বুঝতে পেরেছে, প্রায়শ্চিত্ত করেছে। আমাদের উচিত ছিল ওকে ক্ষমা করা উচিত, আমরা করেছি। আর তাছাড়া আমরা তো বোন বলেই। রে, তুই আমার জীবনে আসার পর থেকে অনেক কিছু পাল্টে গিয়েছে প্রিয়া। আগে আমি হাসতে পারতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না, একদম নিজের মধ্যে লুকিয়ে থাকতাম। কিন্তু তোকে প্রথম যেদিন বৃষ্টি ভেজা রাতে দেখি তুই রাস্তায় বৃষ্টিতে ভিজছিস, সেদিন খুব অবাক হয়েছিলাম। সেই সাথে পিঙ্কি আপুর সাথে তোর খুনসুটি, সেদিনও বুঝতে পারিনি যে তোর মতো একটা বোন পাবো আমার জীবনে। শুধু তুই কেন, বলছি পিঙ্কি আপুকেও পেয়েছি। বড় বোনের ভালোবাসা কি আমি জানতাম না, কিন্তু উপলব্ধি করতে পেরেছি তোর জন্য। তুই তোর বড় আপুর ভাগও দিয়েছিস আমায়। যেখানে এতগুলো বছর স্নেহার সাথে এতগুলো বছর একসাথে থাকার পরও ওর মন পায়নি, সেখানে তুই মাত্র 2 মাসেই ওর মন জয় করে নিয়েছিস। নিজের বোন বানিয়ে আমাকেও ফিরিয়ে দিয়েছিস স্নেহাকে বোন হিসেবে। বিশ্বাস কর প্রিয়া, তুই যে আমার জীবনে কি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। যেই আমি বৃষ্টিতে ভিজতে ভয় পেতাম, সেই আমি তোকে অনুসরণ করে তোর মতো করে বৃষ্টিকে অনুভব করি। তোর থেকে আমি শিখেছি হাসতে, দুষ্টুমি করতে, মন খুলে কথা বলতে, বোনের ভালোবাসা সব। আর ভালোবাসার মানুষের ভালোবাসা, সেটা কার কাছ থেকে শিখেছিস? মানে? মানে বইটা তুলে ধরে প্রিয়া। বইতে এ লেখা। এই, এতে কে শুনি? রূপকথা লজ্জামাখা দৃষ্টি নিয়ে তাকায়। ওরে আমার লজ্জাবতী রে, এটা নিয়ে পরে কথা বলছি, আগে তোর বলা কথাগুলোর উত্তর দেই। রূপ, তুই যেমন আমাকে নিজের বোন ভাবিস, আমিও তোকে আমার নিজের বোনই ভাবি। আমি জানি না আমি সত্যিই তোর জীবনে কি, তবে আমার আগমন যদি তোর জীবন সুখকর হয়, তাহলে কথা দিচ্ছি সারা জীবন থাকবো আমি তোর পাশে। রূপকথা আর কান্না আটকে রাখতে পারেনি, প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রূপকথা। অনেক ভালোবাসি তোকে প্রিয়া, কখনো এই বোনকে ছেড়ে যাস না প্লিজ। তোর জন্য আমি সব ছেড়ে দিব, তবুও আমাকে তুই ছেড়ে যাবি না বল। কথাগুলো রূপকথা কাঁদতে কাঁদতেই বলল। প্রিয়া রূপকথাকে আগলে বলল, তোর কিচ্ছু ছাড়া লাগবে না পাগলি, প্রয়োজনে আমার প্রিয় জিনিসও আমি তোর জন্য কুরবানি করতে রাজি আছি। তোর এই অবহেলিত জীবন থেকে তোকে মুক্ত রাখতে চাই সব সময়। আমি চাই তুই সবসময় সুখে থাক রূপ। রূপকথা কিছু বলে না, শুধু কাঁদতেই থাকে। প্রিয়া জানে এখন কি করে হাসাতে হবে ওকে। রূপকথার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, রূপ, তোর জন্য সব কিছুর ভাগ দিব বলেছি বলে কি সত্যি আমার ভালোবাসার মানুষটিরও ভাগ নেবি? রূপকথা এবার রেগে প্রিয়াকে চিমটি কাটে। আমার বইয়ের কাছে তোর ভালোবাসার মানুষের ভাগ নিতে আমার কি কেউ নেই নাকি? ওমা, তাই? আজ আমার কেউ নেই বলে? ফাজিল। আমি তো ফাজিলি। এবার বলতো কে সেই ব্যক্তি? আর তুই যে রিলেশন করছিস এটা তো বলিসনি আমাকে একবারও। এই আপন ভাবিস আমাকে তুই? একদম ভুল বুঝবি না রাক্ষসী, আমাদের কোনো রিলেশন নেই। তাহলে? শুধু আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে নাকি আমি জানি না। এটা কেমন কথা রূপ? জানিস ওও আমাকে রূপ বলে ডাকে। বাবা, আমার সাথে দেখা করিয়ে দিবি না? ও তো দেশের বাইরে থাকে। তাহলে পরিচয় কিভাবে? আমার বাবার বন্ধুর ছেলে। ও আচ্ছা, ছবি দেখা তাহলে। 2 দিন পরই ও আসবে দেশে, তখনই সরাসরি দেখিস। বাবা, এখনই এত লুকিয়ে রাখছিস ডাইনি? আমার সাথে কিন্তু সেদিন এয়ারপোর্টে যাবি। আচ্ছা যাব। রাত 11:50। রূপকথার সাথে চ্যাটিং করছে প্রিয়া। এক পর্যায়ে প্রিয়ার মনে হলো রূপকথার পছন্দের মানুষটির নামই তো জানা হলো না। এই রূপ। বল। নাম কি তোর? কার? আরে তোর সেই ভালোবাসার মানুষটির নাম। আরিশ।